ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে যাচ্ছেন 10 ডিসেম্বর বুধবার। এই দুই উপদেষ্টা হলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অবৈধ ইউনূস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন। উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করছেন। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজকে সন্ধ্যায় বা কালকে, সে কারণে তারা একটু আগে পদত্যাগ করছে। আজকেই কি তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করছেন? প্রশ্ন উঠছে আরেক উপদেষ্টা মাহফুজ আলমের ব্যাপারে, যদিও তার ব্যাপারে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এই সংবাদ সম্মেলন ডাকার অর্থ একটাই হতে পারে, আজকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার থেকে বিদায় নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের দায়িত্বশীল সূত্রে বলা দিয়ে প্রথম সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংক্রান্ত খবর পরিবেশন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে খোলা চিঠি লিখেছেন বিশ্বের 40 বিশ্ব নেতা। আচরণের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা তাদের সমাবেশে বাধা দিলে গণতন্ত্র লঙ্ঘন করবেন ডক্টর ইউনূস, এমনই কড়া বার্তা বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ফোন দিয়েছেন। তাদের দুজনের মাঝে বেশ কিছুক্ষণ ফোন আলাপ হয়েছে। দেশের জনগণ হতাশ, ব্যবসায়ী সমাজ আতঙ্কে, আন্তর্জাতিক মিত্ররা প্রশ্ন তুলছে, ডাজ হি হ্যাভ দি ক্যাপাসিটি টু রান দ্য স্টেট? ভারত বলছে স্ট্যাবিলিটি চাই, আমেরিকা বলছে প্রেডিক্টেবিলিটি চাই, ইউরোপ বলছে মডারেট নেতৃত্ব চাই। কিন্তু এই তিনটির কোনোটি ইউনূসের নেতৃত্বে এখন দেখা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকার কি এই সংকট মানতে রাজি? আর যদি না মানে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েই দিচ্ছে, যদিও আমি এখনো মনে করি নির্বাচনের তফসিল ঘোষণা হবে কয়েকবার, একবার নয়। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করবো পরে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বুধবারই উপদেষ্টা পদ ছাড়তে পারেন বলে সরকারের কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল গতকালই। তারা তথ্য এবং সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সামলাচ্ছিলেন, সঙ্গে আবার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব উপরি ছিল। বিষয়টি এখন কেউ প্রকাশ্যে বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে দিন তারিখ প্রায় ঠিক হয়ে গেছে। যতটুকু জানা যাচ্ছে তাতে তফসিল আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে বলা হচ্ছে। সেই ঘোষণার আগেই দুজন পদ ছাড়বেন, এমন বার্তা তারা গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদেরকে জানিয়েছিলেন। একই দিনে আসিফ মাহমুদ দুপুর 3টায়, মানে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন সেদিন দুপুর 3টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন, যা পুরো পরিস্থিতিকে আরো জোরালো ইঙ্গিতের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকারের ভেতরের যারা বিষয়টি জানেন তারা বলছেন এই সংবাদ সম্মেলন সম্ভবত পদত্যাগের ঘোষণার ঘিরেই হতে পারে। সরকারি পর্যায়ে গতকাল দুপুরে যমুনায় নিয়মিত সাপ্তাহিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং কয়েকজন সিনিয়র উপদেষ্টার সঙ্গে। সেখানেই প্রথম স্পষ্টভাবে উঠে আসে যে দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যার পর দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে তারা বুধবারই পদ ছাড়ছেন। এই আলোচনা নতুন কিছু নয়। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে তাদের ইঙ্গিত দিয়েছিল যে তফসিল সামনে এলে উপদেষ্টা পরিষদে থাকা উচিত হবে না তাদের। কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারে এলেও নির্বাচনের সময় তাদের ওই অবস্থান প্রশ্ন তুলতে পারে। তখন তারা আরো কিছু সময় চেয়েছিলেন। মাহফুজ আলম তো সরকার শেষ হওয়া পর্যন্ত থাকতে চাওয়ার কথাও বলেছিলেন, এমনকি তিনি নির্বাচনে নাও লড়তে পারেন এমনটাও জানিয়েছিলেন। তাগাদা আবার আসে গত মাসে। অন্তর্বর্তী সরকারের ভিতরে একটা সাধারণ মত তৈরি হয় যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা পদে থাকা বিব্রতকর হবে। তারা ভোটে নামুন বা না নামুন, পদত্যাগী হবে স্বচ্ছ অবস্থান। শেষ পর্যন্ত সরকারের সেই মনোভাব হয়তো এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দুজনের সঙ্গে মিডিয়া যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তারা ফোন ধরেননি বা বার্তার উত্তর দেননি। এখন একটু পেছনের গল্প বলি আপনাকে। গত বছর অর্থাৎ 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাইয়ের সন্ত্রাসী নেতৃত্ব দেওয়া 3 ছাত্রনেতা জায়গা পান। নাহিদ ইসলাম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছিলেন, পরে পদ ছাড়েন, নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন। তার জায়গায় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন জুলাই সন্ত্রাসে। আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, পরে আসেন স্থানীয় সরকারে এবং তাকে দেওয়া হয় উপরি হিসাবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। গল্প এখানে থেমে নেই। এই দুইজন যে কেবল সরকারে ছিলেন তা নয়, তাদের রাজনৈতিক গতিপথ এখনো নানা মুখে আলোচনার কেন্দ্রে অবস্থান করছে। আসিফ মাহমুদ আগেই জানিয়েছিলেন তিনি ঢাকার কোনো আসন থেকেই ভোট করতে চান। নভেম্বরের 9 তারিখে তিনি ভোটার এলাকা পাল্টে ধানমন্ডিতে আবেদনও করেন। ফলে ঢাকা 10, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট এবং হাজারীবাগ থেকে তার প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছড়ায়। এমনকি বিএনপির সঙ্গে যোগাযোগ বা সমঝোতার কথাও বের হয় বিভিন্ন মহলে। পরে দেখা গেল বিএনপি ওই আসরে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় তার সেই পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এখন তিনি স্বাধীনভাবে লড়বেন নাকি অন্য কোনো দলে যাবেন সেটা এখনো পরিষ্কার নয়। আর মাহফুজ আলমের ক্ষেত্রে গল্পটা আরেকটু জটিল।
তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর 1 আসনে। বিএনপি দীর্ঘদিন ধরে সেখানে প্রার্থী ঘোষণা করেনি, ফলে একসময় আলোচনা ছিল যে সমঝোতার মাধ্যমে মাহফুজকে সেখানে দেখা যেতে পারে। কিন্তু গত সোমবার এলডিপির চেয়ারপারসন বা চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়। ফলে মাহফুজের কপালও পড়েছে, তার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেছে। এদিকে এনসিপি সহ কয়েকটি দল নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে। গত রোববার এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি জোটের ঘোষণা দিয়েছে। এনসিপি এখন নিজেদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে। মাহফুজ বা আসিফ কেউ এনসিপির মনোনয়ন নেন কিনা সেদিকেও সবার কৌতূহল থাকবে, কারণ এনসিপির সঙ্গে তাদের যোগাযোগ আগে থেকেই রয়েছে। কিন্তু অনেকে মনে করছেন যে তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম চলছে। তবে একটি বিষয় ক্রমে স্পষ্ট হচ্ছে যে দুজনেই বেশ কিছুদিন ধরে দুটি সমান্তরাল পরিকল্পনা চালিয়েছে। একদিকে উপদেষ্টা পদ ধরে রাখা, আরেকদিকে সম্ভাব্য রাজনৈতিক ঠিকানা খোঁজা। বিএনপির সঙ্গে গোপন বৈঠকের কথাও এসেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে, সেখানে তারা মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়েছেন বলে জানা যায়। কিন্তু বিএনপি তাদের নিয়ে খুব বেশি আগ্রহ দেখায়নি। দলের নীতি নির্ধারকের ধারণা, ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার গ্রহণযোগ্যতা থাকলেও দলগত রাজনীতিতে তারা এখনো পরীক্ষিত নন। ফলে মাঠে না নেমে ক্ষমতার ভেতরে থাকার একটা বিকল্প পথ তারা খোলা রেখেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাকে এক ধরনের নিরাপদ প্রস্থান বা কৌশল বলা যায়। উপদেষ্টা পদে থাকলে প্রভাব এবং সুবিধা থাকে, নির্বাচনে নামলে হেরে যাওয়ার ঝুঁকিও থাকে। তফসিল যত এগিয়ে আসে জনমনের প্রশ্ন তত বাড়ে, তারা সত্যি প্রতিশ্রুতি রাখবেন নাকি শেষ মুহূর্তে সুবিধার দিকেই সিদ্ধান্ত যাবে। আজকের হয়তো এই সম্ভাব্য পদত্যাগ সেই প্রশ্নের উত্তর দিতে পারে। এখন দেখা যাচ্ছে এটাই কি তাদের রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায়, নাকি আপাতত একটি দরজা বন্ধ হওয়ার ঘোষণা তারা দেবেন, সেটা আমরা অপেক্ষা করতে পারি। তবে কি জানেন, 2024 সালের যে সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছিল, তাতে এই দুজনই মাস্টার মাইন্ডের ভূমিকায় ছিলেন। ফলে তাদের উপর আওয়ামী লীগের তো বটেই, সাধারণ জনগণের ক্ষোভ কম নয়। এখন তারা সরকারি নিরাপত্তার বাইরে গেলে তাদেরকে কোনো পক্ষই না নেওয়ার কারণটি আর কিছুই নয়, বরং তাদের সন্ত্রাসের নেতৃত্ব দেওয়া অতীতটি হতে পারে। কারণ এই অতীত নিয়ে তারা আসলে কোনো রাজনৈতিক দলেই জোরালো কোনো অবস্থান তৈরি করতে পারবেন না। আর সাধারণ নাগরিকের জীবন তাদের যাপন করা সম্ভব হবে না। এনসিপি কি তাদের নেবে? বিএনপি নেবে না বলে জানিয়েছে। আর জামায়াত, যেখানেই তারা জায়গা পান না কেন, তাদের ভবিষ্যৎ লেখন খুব সুখকর যে হবে না সে কথা নিশ্চিতভাবে বলা যায়। কারণ তারা এমন এক সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই AK-47 কাহিনী, সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলা সহ নানা রকম যেসব কথা তিনি বলেছেন, এবং মাহফুজ আলমের যে হিজবুত তাহরির অতীত রয়েছে, এসব তো সবাই জানে। ফলে এই দুজন এখন পড়বে ঘোর বিপাকে। তাদের নিরাপত্তাকে দেবে, তারা হয় না সাধারণ নাগরিক হতে পারবে, না রাজনৈতিক নেতা না হতে পারবে। সো দোদেল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর, এই প্রবাদটি তাদের ক্ষেত্রে পুরোপুরি খেপে যাবে বলে আমার বিশ্বাস। আজকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করছেন। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজকে সন্ধ্যায় বা কালকে, সে কারণে তারা একটু আগে পদত্যাগ করছে। তাদের পদত্যাগের বিষয়টি অনেক আগেই অনিবার্য হয়ে গিয়েছিল, কিন্তু কেন তারা এই পদে ছিলেন এটা অনেকের কাছেই একটা বিস্ময়কর ব্যাপার। অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু তারা এই সমস্ত প্রশ্নকে উপেক্ষা করেছেন। উপদেষ্টা পরিষদের মধ্যেও একটা অস্বস্তি, যেহেতু তারা রাজনৈতিক দল করবেন এবং দলের সাথে তাদের সম্পর্ক মোটামুটি পরিষ্কার, এই অবস্থায় তাদের এই অবস্থানটা রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকবার সমালোচনা হয়েছে এবং প্রায় বক্তব্য বিবৃতিতে কিন্তু এসছে যে উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। আগে বিএনপি একসময় বেশ সোচ্চার ছিল, পরে অবশ্য যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কে তারা মোটামুটি নির্বাচন পর্যন্ত কাজ করতে দিতে চায়, ফলে তারা আর এই সমালোচনাটা খুব জোরালোভাবে আনেনি। জামাত ইসলাম নমনীয়, কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু বিতর্ক এসছে যে তারা কেন সরকারে আছে এখনো। তো বিলম্বে তাদের এই পদত্যাগটা কতখানি খুব মানুষ ভালো চোখে দেখবে সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা আসলে নির্বাচন যে করবেন সেটা কি নিশ্চিত? আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা 10 থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন, কিন্তু তিনি কোন দলের প্রার্থী, এনসিপির প্রার্থী, সেটাও এখনো পরিষ্কার না। আবার মাহফুজ আলম লক্ষ্মীপুর 1, যেখানে ইতিমধ্যে সাদাত হোসেন সেলিমকে বিএনপি নমিনেশন দিয়েছে এবং এলডিপি বিএনপির সঙ্গে মার্জ হয়ে গেছে। ফলে সাদাত হোসেন সেলিমকে নমিনেশন দেওয়ার পর লক্ষ্মীপুর 1 আসন থেকে বিএনপি মাহফুজ আলমকে সাপোর্ট করবে সেই অবস্থা নেই। তাহলে কি এনসিপির হয়ে লক্ষ্মীপুর 1 আসন থেকে লড়তেও পারেন। আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপির পক্ষ থেকে ঢাকা 10-এ লড়াই করবেন, ভোটের লড়াই করতেও পারেন। এনসিপির এখন যেই দর্শন বা চিন্তা ভাবনা, তারা কিছুক্ষণ আগে দেখলাম 125টা আসনে তারা প্রাথমিক নমিনেশন দিয়েছে। তো বোঝা যাচ্ছে যে তারা তাদের মতন করে লড়বে। তাদের সঙ্গে জোটে আছে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। তো এনসিপি এবং এবি পার্টির যে সমর্থকদের নিয়েই তারা লড়াই করবেন, লড়াই করে যতটুকু ভালো করতে পারে ততটুকু হয়তো করবে। আবার নাটকীয়ভাবে দেখা যাবে যে এনসিপি হয়তো এই জোট বিএনপির সাথে বা জামাতের সাথে একটা নির্বাচনী সমঝোতা করলেও করতে পারে। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংবাদ সম্মেলন ডেকেছেন 3টায়, তিনি ব্যাখ্যা করবেন যে তিনি পদত্যাগ করছেন, এই কথাটাই হয়তো বলবেন। মাহফুজ আলমের বিষয়টা পরিষ্কার না, কেউ কেউ বলছেন মাহফুজ আলম পদত্যাগ নাও করতে পারেন, তিনি কোনো দলে যোগ দেবেন না বলে সরকারে থাকতেও পারেন। কিন্তু সরকারের ভিতরে একটা আলোচনা যে তারা নির্বাচন করুক আর না করুক, তাদের আর সরকারে থাকা উচিত না, কারণ এই শেষ সময় সরকার বিতর্ক মুক্ত থাকতে চায়। বিশেষ করে তফসিল ঘোষণার পর কোনো উপদেষ্টা নিয়ে কেউ বলুক যে
অমুকে এনসিপি তমুকে বিএনপি জামাত, এই আলোচনাটা উপদেষ্টা পরিষদের সদস্যরা চায় না, ডক্টর মোহাম্মদ ইউনূসও ব্যক্তিগতভাবে চায় না। তো এই অবস্থার মধ্যেই তারা এখন পদত্যাগ করতে যাচ্ছেন। গণমাধ্যমকে তারা এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি, হয়তো আনুষ্ঠানিকভাবে তারা বলবেন, তারপর হয়তো তারা জানাবেন কোন প্রেক্ষাপটে তারা ছিলেন এবং এখন তারা কি করবেন। বিশেষ করে নির্বাচনে তারা এনসিপির হয়ে লড়বেন নাকি স্বতন্ত্র হয়ে লড়বেন নাকি নির্বাচনী করবেন। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, একটা কথা প্রথমেই পরিষ্কার করি, ভারত এখন শুধু আঞ্চলিক শক্তি নয়। ভুল বুঝবেন না, কথাটি আমার নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন নিরাপত্তা নীতি সেটির আলোকেই আমি কথাটি বললাম। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দু ভাবা হচ্ছে ভারতকে। আর এই নতুন নীতির সবচেয়ে বড় ধাক্কা লাগছে বা লাগতে পারে বাংলাদেশের উপর, অর্থাৎ ইউনূস সরকারের উপর। গত 5 ডিসেম্বর প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, যে নতুন নিরাপত্তা নীতি, এটি শুধু নীতি নথি নয় বলা হচ্ছে, এটা মূলত ভারতের প্রতি আমেরিকার নতুন শ্রদ্ধার্ঘ্য। শুনে অবাক লাগছে না যে ভারতের সঙ্গে জরিমানা শুল্ক নিয়ে যেই ধরনের টানা পড়েন তার প্রেক্ষিতে এই ঘটনাটি, এর সঙ্গে পুতিনের সফর সহ বৈশ্বিক রাজনীতি, ভূ রাজনীতি জড়িয়ে আছে, এটি আপনারা বুঝতে পারেন। এবং এই যে শ্রদ্ধার্ঘ্য বলছে, এর পাশাপাশি এটি বাংলাদেশের জন্য একটি স্পষ্ট বার্তা। দক্ষিণ এশিয়ার খেলায় এখন মাস্টার কন্ট্রোল রুম হচ্ছে দিল্লিতে, এটি বুঝতে হচ্ছে। মোদির টিম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টিম বলা হচ্ছে। টিম তো অনেক বড়, কিন্তু একেবারে ঘনিষ্ঠ একটি টিমের কথা বলা হচ্ছে, কার্যকর একটি টিমের কথা বলা হচ্ছে। এই টিমে কারা কারা রয়েছে? মিস্টার অজিত দোভাল, ডক্টর এস জয়শঙ্কর এবং বিক্রম মিশ্রি, একজন নিরাপত্তা উপদেষ্টা, একজন পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন পররাষ্ট্র সচিব। এদেরকে নিয়ে যে টিমটি, এই টিমকে বলা হচ্ছে দিল্লির জেমস বন্ড স্কোয়াড। তারাই নাকি আমেরিকার মতো সুপার পাওয়ারকেও নিরাপত্তা নীতিতে পথ দেখিয়ে চলেছেন। দিল্লির সাউথ ব্লক এর সঙ্গে পেরে উঠছে না ওয়াশিংটন, এরকমই বলছেন কূটনীতিকরা। তো প্রশ্ন হচ্ছে, এখানে বাংলাদেশ কেন বিপাকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস কেন বিপাকে? এই কথাগুলো আসছে। জবাব মিলছে এভাবে, কারণ নতুন মার্কিন নীতি অনুযায়ী ভারত এখন ইন্দো প্যাসিফিক নিরাপত্তার প্রধান স্তম্ভ। এখন থেকে দক্ষিণ এশিয়ার যে কোনো বড় সিদ্ধান্ত ভারতকে প্রথম প্রশ্ন করবে ওয়াশিংটন, অথবা ভারতের কাছে প্রথম জানতে চাইবে। এই নিরাপত্তা নীতির আলোকে এমনটি বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে জঙ্গিবাদ, নির্বাচন, সন্ত্রাস, রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুতেই ভারতীয় মূল্যায়নকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র। এটাই আসলে ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। কারণ ভারতের স্পষ্ট অবস্থান, ঢাকায় এমন সরকার থাকা উচিত যাদের উপর নয়াদিল্লি আস্থা রাখতে পারে। আর এই ব্যালেন্সটাই এখন ভারতের জন্য বড় মাথা ব্যথা, ব্যালেন্সটা নেই আসলে এখন। একটা বিষয় খেয়াল করুন, এই যে নতুন আপনার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, নতুন নিরাপত্তা নীতি, এইটাতে চীনকে আর প্রধান প্রতিদ্বন্দ্বী বলা হয়নি। এর আগের নীতিতে কিন্তু চীনকে প্রধান প্রতিদ্বন্দ্বী বলা হয়েছিল, যেখানে ভারতের ভূমিকা তুলে ধরা হয়েছে প্রথম সারিতে, এবার চীনের বদলে। এছাড়া ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় সুরক্ষার কথা তো বললাম, সেখানে নয়া দিল্লিকে অবদান রাখতে উৎসাহিত করছে ওয়াশিংটন, ধরে রাখতে চাইছে। এর সঙ্গে যুক্ত হবে কখনো কখনো অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে কখনো ত্রিপাক্ষিক, কখনো চতুর্ভুজ স্তরের বৈঠক। বুঝতেই পারছেন, এটি এই অঞ্চলকে পরিচালনার জন্য এই কৌশলগুলো কাজ করবে। তো যাই হোক, এখানে বাংলাদেশের জন্য ঝুঁকিটা কোথায়? ঝুঁকিটা কি আসলে? ভারতের কথার ওজন এখন আগের চেয়ে বহুগুণ বেশি হবে, এটি খুব স্বাভাবিক, এই নীতির কারণে বলা হচ্ছে। 2, বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন, নিরাপত্তা, এই 3 বিষয়ের উপর ভারতীয় ইনপুটই মুখ্য হবে, এটি বলা হচ্ছে। ভারত যা বলবে, প্রকারান্তরে ভারতের আধিপত্য সৃষ্টি হবে, এটি বলা হচ্ছে। 3, ইউনূস সরকারকে একই সঙ্গে ভারত এবং আমেরিকার শর্ত মেনে চলতে হবে, এটি খুব কষ্টকর একটি জায়গা। ওয়াশিংটন খুব দ্রুত ঢাকা একজন উচ্চপদস্থ দূত পাঠাচ্ছে, এটি আমরা জানি। এই দূতের কাজই নাকি হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটনের যৌথ নীতি বাস্তবায়ন। অর্থাৎ ভারত এখন শুধু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নয়, প্রতিবেশী দেশ নয়, এখন ভারত হলো বাংলাদেশ নামক ফাইলের গুরুত্বপূর্ণ অভিভাবক। এই পরিবর্তন ইউনূস সরকারের জন্য সহজ নয়, কারণ নতুন নীতি বাংলাদেশের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে। কি বলছে সেখানে? ইন্ডিয়া ফার্স্ট, রিজিয়ন নেক্সট। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই ভয়ঙ্কর পরিবর্তন দেখে একটা কথাই মনে পড়ছে, প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে এখন শুধু দেশের মানুষের ক্ষোভ নয়, আন্তর্জাতিক আস্থা কমার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মার্কিন নয়া নিরাপত্তা নীতির খসড়ায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা চাই, অর্থনীতি চাই, গতিশীল অর্থনীতি চাই, এবং রাজনৈতিক পূর্বাভাস যোগ্যতা চাই, প্রেডিকশনটা চাই তারা আসলে। কিন্তু গত 16 মাসে যা ঘটেছে, এখানে রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক পতন, রেকর্ড পরিমাণ বেকারত্ব, দুর্বলতম আইন শৃঙ্খলা পরিস্থিতি, রফতানি বাণিজ্যে ধস, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অচলাবস্থা, 6 কোটিরও বেশি মানুষের দারিদ্র সীমায় নেমে যাওয়া, এটা বিশ্ব ব্যাংকের তথ্য। এসব দেখার পর ওয়াশিংটনের কাছে ইউনূস এখন স্ট্যাবিলিটি রিস্ক, অর্থাৎ ঝুঁকি,
এ কারণেই মার্কিন নীতি প্রণেতাদের ভাষায় বাংলাদেশ নিডস প্রেডিক্টেবিলিটি নট এক্সপেরিমেন্ট। আর এই এক্সপেরিমেন্টই হচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ। আসলে ভারতের কুশলী কূটনীতিতেই এই পুরো গেমটা পাল্টে যাচ্ছে বা পাল্টে গেছে। কি হয়েছে এখানে? ভারত খুব নীরবে কিন্তু অত্যন্ত হিসাব করে বাংলাদেশ ইস্যুতে নিজেদের অবস্থান সাজাচ্ছে। দিল্লি ইতিমধ্যেই বুঝে গেছে ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্লাইড করছে। এটির অবস্থা খুবই ভঙ্গুর নাজুক। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের নিরাপত্তার জন্য হুমকি। দিল্লি তাই এখন 3টি জায়গায় চাপ দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। চুরি 1, সীমান্ত নিরাপত্তা, এখন যেটি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। 2, অর্থনৈতিক স্থিতিশীলতা, কারণ বাংলাদেশ দুর্বল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ঝুঁকিতে পড়বে, এটি ভারত মনে করছে। 3, রাজনৈতিক ভবিষ্যৎ, এটি অকার্যকর প্রশাসনের ঝুঁকি ভারত নিতে চায় না। সবচেয়ে বড় কথা, ভারত এখন আমেরিকার সাথে কোঅর্ডিনেট করছে, ইউনূস সরকারের সাথে নয়। সম্পর্ক কোথায় তলানিতে গেছে এটা তো আমরা জানি। এটাই আসলে ইউনূস প্রশাসনের জন্য সবচেয়ে বড় বিপদ। এখন প্রশ্ন করতেই পারেন যে ইউনূস কেন এভাবে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছেন? গত 16 মাসে বাংলাদেশ কেবলই নামছে নিচের দিকে। বৈদেশিক বিনিয়োগ থেমে গেছে, গার্মেন্টসে অর্ডার কমেছে, চ্যালেঞ্জ বেড়েছে, বাড়ছে। ব্যাংকিং খাতের অবস্থা শোচনীয়, আমানতকারীরা দিশেহারা, শিল্প ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ নেই বললেই চলে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ একেবারে নাকাল। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, নিত্যপণ্যের দাম নাগালের বাইরে। যুব সমাজের বেকারত্ব ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে, রেকর্ড করছে এটি প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে ওয়াশিংটন, দিল্লি, মস্কো, এমনকি বেইজিং কারো কাছেই ইউনূস এখন সমাধান নন, বরং সমস্যার অংশ। বিশ্বের চোখে নেতৃত্ব মানে সততা, কঠিন সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা, রাজনৈতিক স্থিরতা প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়, অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে বিচক্ষণতা, কৌশলগত দক্ষতায় অগ্রণী ভূমিকা রাখতে সক্ষমতা। কিন্তু ইউনূস সাহেব প্রশাসনকে এমন ভাবে চালাচ্ছেন যেখানে তার নিজের জনপ্রিয়তার প্রচার চালু থাকলেও প্রয়োজনীয় ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে রাষ্ট্রযন্ত্র প্রায় অচল হয়ে পড়েছে। দেশে জনগণ হতাশ, ব্যবসায়ী সমাজ আতঙ্কে, আন্তর্জাতিক মিত্ররা প্রশ্ন তুলছে, ডাজ হি হ্যাভ দি ক্যাপাসিটি টু রান দ্য স্টেট? ভারত বলছে স্ট্যাবিলিটি চাই, আমেরিকা বলছে প্রেডিক্টেবিলিটি চাই, ইউরোপ বলছে মডারেট নেতৃত্ব চাই। কিন্তু এই 3টির কোনোটি ইউনূসের নেতৃত্বে এখন দেখা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকার কি এই সংকট মানতে রাজি? আর যদি না মানে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? অপ্রিয় হলেও সত্য, এই প্রশ্নের উত্তর এখন তৈরি হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটন থেকে। কারণ বাংলাদেশকে সামনে রেখে বড় খেলাটা এখন ওদের হাতে। আশা করি দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। দর্শক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।